নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের এলপি পরীক্ষা তো আর চলেই এলো, 13 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তো আশা করছি তোমরা ভালোভাবে তোমাদের প্রিপারেশন করছো। ঠিক আছে, এখন কি করবে, ডেলি ডেলি তোমরা রিভাইজ করতে চাও। যত রিভাইজ করবে কি হবে না, তোমাদের এক্সামে সেটা ভালো ফল পাবে। ঠিক আছে, তো রিভাইজটা হচ্ছে মেন। ঠিক আছে, তো এর আগে আমরা কি করেছি না, এই আরআরবি এএলপির যে এক্সামগুলো হয়েছিল 2024 সালে, তো যে 2024 সালে আরআরবি এএলপির আমরা প্রত্যেকটা শিফটের কি করছি না, সায়েন্সের যত কোশ্চেন ছিল সেগুলোকে আমরা ডিটেলস আলোচনা করছি, যাতে তোমাদের কি হবে না, খুব সুবিধা হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আমি যখন প্রিপারেশন করতাম তখন আমিও সেম ভাবে এরকম ভাবে প্রিপারেশন করতাম। এরকম ভাবে প্রিপারেশন নিয়েই মানে আমি আগে যখন টেস্ট সিরিজ দিতাম না, তখন আমার কত আসতো 40 থেকে ঠিক আছে 45 নাম্বার, ঠিক আছে 50 নাম্বার ম্যাক্সিমাম আসতো। কিন্তু এরকম ভাবে যখন আমি প্রিপারেশন নিতে শুরু করি, তারপর থেকে আমার 70, 75, 80, 85 পর্যন্ত চলে আসে। ঠিক আছে, লাস্ট টাইমে আমার যত টেস্ট সিরিজ দিতাম সেখানে আমার 85+ নাম্বার থাকতো। আর এক্সামও আমার এরকমই 85, 80 এর মধ্যে নাম্বার থাকতো। ঠিক আছে, তো আমরা আজকে কি করব না, 27 নভেম্বর 2024-এর সেকেন্ড শিফটের যে সায়েন্সের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কত লেকচার নাম্বার 7। এর আগে আমরা আরো 6টা ভিডিও বানাচ্ছি, সেই 6টা ভিডিওতে কিনা ইন ডিটেলসে তোমাদের আলোচনা করেছি সমস্ত সায়েন্সের কোশ্চেনগুলো। তো আজকেও আমরা কি করব না, এগুলো আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, the equivalent resistance of the combination of resistors when 1 ohm and 2 ohm are connected in parallel। কি বলেছে না, 1 ওহম এবং 2 ওহম রোধ সমান্তরালে যুক্ত হলে তাদের সমতুল্য রোধ কি হবে। যখনই সমান্তরালে যুক্ত হবে তখন আমরা কি জানি না, 1/R ইকুইভ্যালেন্ট। 1/R ইকুইভ্যালেন্ট প্রত্যেকটা শিফটেই মোটামুটি এই রিলেটেড একটা করে কোশ্চেন এসছে তোমাদের। ঠিক আছে, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সমান কি হয়ে যাবে না, 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের R1 কত বলে দিয়েছে না, 1 ওহম, আর একটা কি বলে দিয়েছে না আমাদের 2 ওহম। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে 1/1 প্লাস 1/R কত আমার R2, এটা R2 কত বলে দিয়েছে আমাদের 2 ওহম। তাহলে সমান কত হয়ে যাবে 2, আর এখানে 1 প্লাস এই 2 প্লাস 1 সমান কত হয়ে যাবে 3/2। তাহলে 3/2 ওহম আমাদের হয়ে যাবে কি না 1/R ইকুইভ্যালেন্ট সমান। আর এই 3/2 বেরিয়ে যাবে, আর তোমরা পরীক্ষা খাতাতে 3/2 অ্যান্সার করে দিয়ে চলে আসবে। তাহলে কি না কেটে শূন্য শূন্য নয় মাইনাস পেয়ে যাবে, মাইনাস 0.33 নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভুল করবে না। 1/R ইকুইভ্যালেন্ট সমান আমার এই মানটা বেরোলো, 1/R ইকুইভ্যালেন্টের মান কত বেরোলো না 3/2। আর আমাদের তাহলে আর ইকুইভ্যালেন্টের মান জিজ্ঞাসা করছে, তাহলে এইটাকে আবার উল্টে দেবো। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কি হয়ে যাবে 2/3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই রিলেটেড এটা কি না আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে এসেছিল। তো ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে রিলেটেড আরো আমরা কিছু কোশ্চেন আছে, সেগুলোকে আমরা দেখে নেবো। ঠিক আছে, দেখো প্রথমেই যদি আমাদের রেজিস্ট্যান্স রিলেটেড এই কোশ্চেনটা করেছে, তাহলে প্রথমে আমরা জানবো রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স কি না, রেজিস্ট্যান্সকে কারেন্ট যে ফ্লো হয় সেই কারেন্ট ফ্লোকে বাধা দেয় হচ্ছে আমাদেরকে না এই রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি না, রেজিস্ট্যান্সকে আমরা ওহম দিয়ে মাপি। ঠিক আছে, ওহম, এটাকে দিয়ে আমরা কি, এটাকে এটার ইউনিট এটার। আচ্ছা, আর তাহলে কারেন্ট কি, কারেন্ট হচ্ছে কিনা ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ যে ফ্লো হচ্ছে সেই ইলেকট্রিক চার্জের ফ্লোটাকে আমরা কি বলছি না, আমরা বলছি না কারেন্ট। ঠিক আছে, আচ্ছা কারেন্টকে আমরা কি দিয়ে মাপি না অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর এ হচ্ছে এ দিয়ে মাপি আমরা। ঠিক আছে, আচ্ছা ভোল্টেজ কি, তাহলে আমাদের ভোল্টেজ হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, আর ভোল্টেজ আর এই কারেন্টের রিলেটেড এখানে ওহমের একটা সূত্র আছে, সেই ওহমের সূত্রটা কি আমরা জানবো। আচ্ছা, কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স নিয়ে আমাদের ওহমের সূত্র আছে, ওহমস ল। ওহমস লটা আমাদের কি না, ওহমস ল আমাদের বলছে নাকি ভি সমানুপাতিক কিসের সঙ্গে না, আই এর সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, ভি সমান আই আর। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে আমাদের এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে, কোন কোন জিনিসগুলো এটাকে এফেক্ট করে এই রেজিস্ট্যান্সকে। তো সেইখানে আমাদের একটা সূত্র আছে কি না, আর সমান কি না রো এল বাই এ। ঠিক আছে, তা আর হচ্ছে সমান কি রো এল বাই এ। এখানে রো কি, আমাদের রো হচ্ছে আমাদের রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটি কি হয়, বিভিন্ন বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, মেটেরিয়ালের ক্ষেত্রে এটা বিভিন্ন বিভিন্ন হয়। ঠিক আছে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি, নিজে এরিয়া, যদি আমরা তারটা দেখো একটা সরু তার আছে, তাহলে এর এরিয়া একরকম হবে, আর একটা ধরো মোটা তার আছে, তাহলে এর এরিয়াও আমাদের আলাদা আলাদা হবে, তাই তো। তাহলে যেহেতু এরিয়া নিচেই আছে, তার মানে কি না আমাদের এরিয়া যত বাড়বে কি হবে না, আমাদের এরিয়া যত বাড়বে তত আমাদের রেজিস্ট্যান্সের মান কি হয়ে যাবে না, এরিয়া যদি আমাদের বাড়ে তত আমাদের কি না রেজিস্ট্যান্সের মান তত আমাদের কি হয়ে যাবে না কমে যাবে। আচ্ছা, এখানে এ আছে, এ এল আছে, এল আমাদের কি না লেন্থ,
লেন্থ আমাদের যত বাড়বে তত আমাদের কি হবে না রেজিস্ট্যান্স আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। আর আমরা সবসময় কি চাই, আমাদের রেজিস্ট্যান্স সবসময় কম চাই আমরা, ঠিক আছে। তাহলে হচ্ছে রো হচ্ছে কি না সেই মেটেরিয়ালটার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সমান হবে। তাহলে আমাদের কি না এটা রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করছে না সেই যে পরিবাহীটা যার মধ্যে দিয়ে যাচ্ছে তার আমাদের লেন্থের উপর ডিপেন্ড করছে, আর কি না তার আমাদের এরিয়ার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। এছাড়াও কি একটা কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপরে। যদি আমরা কি করি না টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে রেজিস্ট্যান্সও কি হবে, রেজিস্ট্যান্সও বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে আমাদের রো আছে, এই রো বা রেজিস্ট্রিটিভ এটাকে আমরা কি দিয়ে মাপি না ওহম মিটার দিয়ে আমরা মাপি, ঠিক আছে। এর ইউনিট কি না ওহম মিটার। আচ্ছা, এরপর আমাদের কি আছে না ইলেকট্রিক পাওয়ার আছে। ইলেকট্রিক পাওয়ারের আমাদের ফর্মুলা কি না ইলেকট্রিক পাওয়ারটা কি না আমরা জানি পাওয়ার সমান কি ভি ইন্টু আই, ঠিক আছে। ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলা কি ভি ইন্টু আই। এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখো, এই ফর্মুলা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। তাহলে পি সমান কি ভি ইন্টু আই, তার এখানে আমাদের হচ্ছে ভি ভি আমরা এখান থেকে ভি ইন্টু আই পেলাম আমরা, তাই তো। আচ্ছা, তারপর ভি সমান আমরা কি জানি, ভি সমান আমরা জানি কি ভি সমান আই আর। তাহলে ভি এর জায়গায় যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই তাহলে কত আই আর ইন্টু আই সমান কি পেয়ে যাচ্ছি আমরা আই স্কোয়ার আর। তাহলে পি সমান কি পেয়ে গেলাম আমরা না আই স্কোয়ার আর পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই ইলেকট্রিক পাওয়ারকে আমরা কি দিয়ে মাপি নাকি আমরা ওয়াট দিয়ে মাপি। আচ্ছা, কারেন্টের হিটিং ইফেক্ট সম্বন্ধে আর একটা ল আছে নি কি না কারেন্টের হিটিং ইফেক্ট। এই হিটিং ইফেক্ট সম্বন্ধে কারেন্টের যে লটা সেটা কে দিয়েছে না জুলস ল বলি আমরা। জুলস লটা কি বলেছে না এই যে আই সমান কি হয়ে যাবে না জুলস ল থেকে রেজিস্ট্যান্স সমান কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স সমান হিট, সরি আই সমান না হিট, এই হিট সমান কত হয়ে যাবে না আই স্কোয়ার আর টি, ঠিক আছে। এটা মনে রাখবে, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। এটা কোথায় ইউজ করা হয়, ইলেকট্রিক হিটারে, ঠিক আছে, আয়রন ফিউজ এইসব জায়গাগুলোতে ইউজ করা হয়। আচ্ছা, ফিউজ যদি আমরা বলি, এই ফিউজটা কি আমাদের না ফিউজটা হচ্ছে কি না লো মেল্টিং পয়েন্ট। এটা কি দিয়ে তৈরি করা হয় মেটেরিয়ালটা না যেটা লো মেল্টিং পয়েন্ট হবে, ঠিক আছে। আর এটা কিসে কেমন ভাবে কানেক্টেড করা হয় না কানেক্টেড ইন সিরিজ। সিরিজে কানেক্টেড করা হয় কিসের জন্য না আমাদের যে ঘরে যে অ্যাপ্লায়েন্সেস গুলো লেগে আছে টিভি ফ্রিজ, ঠিক আছে, ওয়াশিং মেশিন, তো সেইগুলো যখন ওভার ভোল্টেজ হয়ে যাবে তো সেই সব জায়গায় সেই সময় আমাদের কি করবে না ওভার কারেন্ট থেকে আমাদের বাঁচাতে এই ফিউজটি তখন কি হয়ে যাবে মেল্ট হয়ে যাবে। যেহেতু আমরা কি করছি না এটাকে লো মেল্টিং পয়েন্টের মেটেরিয়াল দিয়ে বানাচ্ছি, তাহলে তখন আমাদের কি হয়ে যাবে লো মেল্টিং পয়েন্ট হয়ে গিয়ে ফিউজটা কেটে যাবে, আর ফলে কি হবে সার্কিটটা আমাদের ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। ফলে এই যে আমাদের ঘরে টিভি ফ্রিজ রয়েছে সেখানে আমাদের কারেন্ট যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখান থেকে এই কারেন্ট ফারেন্ট রিলেটেড এখান থেকে ইলেকট্রিসিটিতে কিছু গ্রাফের কোশ্চেন আছে। এই গ্রাফের কোশ্চেন গুলো কি না যদি বলে তোমাদের ভি আই গ্রাফ, ভোল্টেজ আর কারেন্টের যে গ্রাফটা হয় সেইটা কি না সেইটা আমাদের কি হয় না স্ট্রেট লাইন হয়। আর আমাদের কি আছে না আছে স্লোপ অফ ভি আই। আর একটা কি কোশ্চেন জিজ্ঞাসা করে না ভি আই গ্রাফের স্লোপ, ভি আই গ্রাফের স্লোপটা আমাদের কি দেয়, এই স্লোপটা আমাদের দেয় হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, এগুলো সব নোট করতে থাকো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে না সোডা অ্যাসিড নির্বাপক যন্ত্রে কোন যৌগটি ব্যবহার করা হয়, ঠিক আছে। বেকিং পাউডার, ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম কার্বনেট না সোডিয়াম কার্বাইড, সোডিয়াম বাইকার্বনেট না সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তা কোনটি আমাদের ব্যবহার করা হয়, দেখো সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে কি হিসেবে ব্যবহার করা হয় না সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। কি করে না এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, কিসের সঙ্গে বিক্রিয়া করে না এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে না CO2 গ্যাস উৎপন্ন করে, আর কি উৎপন্ন করে না জল উৎপন্ন করে, ঠিক আছে। তো এই যে CO2 গ্যাসটা আমার উৎপন্ন হলো, এই CO2 গ্যাসটা কি করে না একটা চাদরের মতন সেই যেখানে আগুন জ্বলছে, ঠিক আছে, সেইখানে কি একটা চাদরের মতন এখানে আস্তরণ দিয়ে দেয়। এর ফলে কি এর মধ্যে আর কোনো অক্সিজেন যেতে পারে না। তো অক্সিজেন আমাদের আগুন কিসের জন্য চলে, এই অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। যে অনেক কিছুর জন্যই জ্বলে, তার মধ্যে মেইন কি হচ্ছে আমাদের অক্সিজেনের সাপ্লাই। এই কার্বন ডাইঅক্সাইডের এই চাদরটা পড়ে গিয়ে কি হবে না এখানে অক্সিজেনের সাপ্লাইটাকে কাট অফ করে দেবে, আর অক্সিজেনের সাপ্লাই কাট আউট করে দিলে কি হবে না আস্তে আস্তে এই আগুন আমাদের কি হয়ে যাবে না নিভে যাবে, ঠিক আছে। তাহলে সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে কোনটি ব্যবহার করা হয় না সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না এভারেজ ভেলোসিটি অফ এ বডি
ক্যান কি না হচ্ছে ক্যান গিভেন বাই দ্য অ্যারিথমেটিক মিন অফ ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ফাইনাল ভেলোসিটি ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম হোয়েন দ্য বডি ইজ। আচ্ছা, আমাদের এই প্রশ্নটা কি জানতে চেয়েছেন? এই প্রশ্নটা যে আমাদের মানে তোমাদের থেকে কি ধারণা জানতে চেয়েছে, কোন শর্তে, কোন শর্তে গড় বেগের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রযোজ্য হয়, আর কোন পরিস্থিতিতে কোনো কি না আমরা জানি কোনো পরিস্থিতিতে কোনো বস্তুর গড় বেগ কি হয়, আমরা কি জানি? গড় বেগ, গড় বেগ সমান আমরা কি জানি না বস্তুর প্রারম্ভিক বেগ মানে শুরুর বেগ প্লাস অন্তিম বেগ, প্রারম্ভিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। এটা আমাদের কি হয় না গড় বেগের আমাদের সূত্র হয়। ঠিক আছে, তার গড় বেগ বের করার সময় সব সময় কি আবার এটি কাজ করে না, গড় বেগ যদি আমরা বের করব সব সময় এই সূত্রটা আমাদের বের করতে পারবো না। তাহলে কখন এটি কাজ করে? এটি কাজ করে তখনই যখন কি না বস্তুটি সমান ত্বরণে চলছে। তাহলে গড় বেগের সূত্রটা কখন আমাদের কাজ করবে? ওয়ার্ক হোয়েন বডি ইন কি না আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যখন আমাদের বস্তুটি কিনা সমত্বরণে থাকবে তখনই একমাত্র এই গড় বেগের সূত্রটি কাজ করবে। ঠিক আছে, তাহলে গড় বেগের সূত্রটি আমাদের কখন কাজ করবে না মুভিং উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি, কিসে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আমাদের তাহলে কিনা অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমাদের 9 নম্বর প্রশ্নটা কি বলেছে না সব জৈব বিযোজ্য পদার্থ বা হচ্ছে বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স যেগুলো রয়েছে এর মধ্যে কোনটা বায়োডিগ্রেডেবল পদার্থ হবে সব কটা। ঠিক আছে, দেখো বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স বলতে কি বোঝে না বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স হলো যেগুলোকে আমরা কি সহজেই ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু পচিয়ে ফেলতে পারে। ঠিক আছে, সেইগুলো আমাদের কি হচ্ছে বায়োডিগ্রেডেবল পদার্থ। এখানে দেখো বাবেল প্যাক্স আছে, বাবেল প্যাক্স মানে কি যখন তোমাদের দেখবে জিনিসপত্র অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আছে তখন যেখানে সেই যেগুলো আমরা ফাটাও তোমরা টিপে টিপে, ঠিক আছে হাওয়া ফাটাতে ওগুলোকে অনেক বলি বাবেল প্যাকেট। তো বাবেল প্যাকেট কি প্লাস্টিকের তৈরি, তাহলে এটিকে সহজে পচানো যাবে? এটিকে পচানো যাবে না, অপশন বি আমাদের অ্যান্সার হবে না। গ্লাস বোতল, কাঁচের বোতল, এটিকেও আমরা সহজে করতে পারবো না, তাহলে এটিও আমাদের হবে না। মেডিসিন বোতল, ঠিক আছে, তো এটিও আমাদের হবে না। তাহলে আমাদের এখানে দেখো এগ সেল মানে ডিমের খোলা, টি লিভস চায়ের পাতা, পটাটো ফিডিং, এগুলো কি হয়ে যাবে আমাদের? এইটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এগুলো সবই কি, এইগুলো সবই হচ্ছে আমাদের কি না প্রাকৃতিক উৎস থেকে আসছে, তাহলে কি এটা সহজেই পচে যাবে। তাহলে আমাদের বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স সবগুলো কি হয়ে যাবে না এক্সেল, টি লিভস আর হচ্ছে পটাটো ফিলিং। ঠিক আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে দেখো, আমাদের শরীরের দীর্ঘতম কোষ কোনটি? ঠিক আছে, তো আমাদের শরীরের দীর্ঘতম সেল কোনটি না নার্ভাস সেল। ঠিক আছে, তো এই নার্ভ সেল এই দেখো এখানে তোমরা দেখতে পাবে এই যে নার্ভ সেল হচ্ছে আমাদের শরীরের কি না সব থেকে দীর্ঘতম কোষ। ঠিক আছে, আচ্ছা আমাদের যে স্নায়ু কোষের এই যে অ্যাকশন পার্ট আছে মানে হচ্ছে এই পার্টটা কি হয় না অনেকটা লম্বা হয়। ঠিক আছে, নর্মালি কি মানুষের মানে মোটামুটি 1 মিটারের কাছাকাছি হয়। ঠিক আছে, 1 মিটারের কাছাকাছি মানে কি তুমি ধরো তোমার শোল্ডার থেকে মোটামুটি তোমার হচ্ছে একদম পায়ের বুড়ো আঙুল পর্যন্ত, ঠিক আছে, এতটা লম্বা পর্যন্ত হতে পারে। এই আমাদের হচ্ছে নার্ভ সেল। ঠিক আছে, তাহলে সব থেকে লম্বা যদি আমাদের কোষ বলে তাহলে কি হয়ে যাবে সেটি না সব থেকে লম্বা কোষ আমাদের হয়ে যাবে স্নায়ু কোষ। আর যদি বলে আমাদের কি না সব থেকে বড় কোষ কি, তাহলে সেটি হয়ে যাবে আমাদের কি না ওভাম। ঠিক আছে, এই যে ওভাম আমাদের কি হয়ে যাবে সব থেকে বড় কোষ। ঠিক আছে, তো ওভাম যদি বলে সব থেকে বড় কোষ কোনটি তাহলে ওভাম হবে, আর যদি বলে সব থেকে দীর্ঘতম কোষ তাহলে সেটি কি হয়ে যাবে আমাদের নার্ভ সেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো 30 নম্বর প্রশ্নটা বলেছে এবিলিটি অফ ফুললি ডিফারেন্সিয়েটেড অর্গানিজম টু গিভ রেজ থ্রু টু এ নিউ ইন্ডিভিজুয়ালস ফ্রম দেয়ার বডি পার্টস নোন অ্যাজ, মানে কি সম্পূর্ণভাবে বিভেদিত জীব তার দেহাংশ থেকে নতুন জীব তৈরি করার ক্ষমতায় কি বলে? নতুন জীব তৈরি করার ক্ষমতাকে আমরা কি বলি না রিজেনারেশন। অপশন ডি আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রিজেনারেশন কি, রিজেনারেশন হলো কি না এমন একটা ক্ষমতা যেখানে একটা জীবের দেহের যে কোনো অংশ থেকে নতুন জীব তৈরি হয়। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল কি না প্ল্যানেরিয়া, স্টারফিশ, এই প্ল্যানেরিয়া স্টারফিশ এদের কি হয় না আমাদের এই রিজেনারেশন হয়। ঠিক আছে, এই দেখো এই রিজেনারেশন কি না এখানের একটা আমরা পার্ট কেটে নিলাম তো সেখান থেকে আমাদের কি আবার নতুন একটা স্টার পিস তৈরি হবে। ঠিক আছে, এছাড়াও আমাদের যেখানে অপশনগুলো রয়েছে ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ফিশন, বার্ডিং, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা এই যে ফ্র্যাগমেন্টেশন আছে, ফ্র্যাগমেন্টেশনে কি হয় না এখানে হচ্ছে দেহ ভেঙে কি আছে ভেঙে কি ডিফারেন্ট ডিফারেন্ট অংশ ভাগ হয়ে যায়, এই অংশ ভাগ হয়ে গিয়ে তার বংশ বিস্তার করে। ঠিক আছে, এটি মেনলি কাদের কাদের হয় না শৈবালদের এই ফ্র্যাগমেন্টেশন হয়। ঠিক আছে,
এরপর আছে আমাদের কি ফিশন। ঠিক আছে, ফিশন কি হয় না, এটা এককোষী জীব বা দুই বা একাধিক এই এককোষী জীবেদের মধ্যে এটা হয় কি না, যাদের একটাই মাত্র সেল আছে তারা কি না দুই বা ততোধিক ভাগে, এই যে দেখো এটা অ্যামিবা, অ্যামিবা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে তারা বিভাজন করছে। তাহলে এই ফিশন কাদের হয় না, এককোষী প্রাণীদের। এর উদাহরণ কি হয়ে যাবে আমাদের না, অ্যামিবা আমাদের উদাহরণ হয়ে যাবে। আর হাইড্রার কি হয়, বার্ডিং। এই দেখো ছোট ছোট কুড়ির মতন এরা কি বার্ড তৈরি করছে, তারপরে সেই বার্ডটা গিয়ে একটা নতুন একটা আবার হাইড্রা তৈরি করছে। ঠিক আছে, তাহলে হচ্ছে বার্ডিং কাদের হয় না, হাইড্রার হয়। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে না, কোন প্রক্রিয়ায় কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়? কোন প্রক্রিয়া তরলে রূপান্তরিত হয় কঠিন পদার্থ? তো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় আমাদের ফিউশনে। ঠিক আছে, তাহলে ফিউশন কি, যে প্রক্রিয়ায় কঠিন তাপ গ্রহণ করে তরলে রূপান্তরিত তাকে আমরা কি বলি, ফিউশন বা গলন বলি। ঠিক আছে, তাহলে যেমন কি এর উদাহরণ কি না, বরফ থেকে জল হচ্ছে, এটা আমাদের কিসের উদাহরণ না, আমাদের ফিউশনের উদাহরণ। এই দেখো ফিউশনের উদাহরণ তাহলে কি আমাদের না, বরফ থেকে এই যে জল হচ্ছে, গলে জল হচ্ছে, সেটি আমাদের কিসের, ফিউশনের উদাহরণ। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে না, বরফ থেকে জল হচ্ছে। সলিডিফিকেশনে কি হচ্ছে, সলিডিফিকেশন এখানে কি হচ্ছে আমাদের না, লিকুইড থেকে আমাদের কিসে কনভার্ট হচ্ছে না, লিকুইড থেকে আমাদের কঠিনে। ঠিক আছে, বা হচ্ছে সলিড, লিকুইড থেকে সলিড হচ্ছে সলিডিফিকেশনে। ঠিক আছে, এই দেখো লিকুইড আছে লাভা, সেটাকে যদি আমরা জমাচ্ছি, সেই জমিয়ে কি হয়ে যাবে না, এখানে আবার এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের কি আছে, সাবলিমেন্টেশন। সাবলিমেন্টেশনে কি হয় না, সাবলিমেন্টেশনে আমাদের কঠিন পদার্থ, এই কঠিন পদার্থটা কনভার্ট হয়ে যায় কিসে, গ্যাসে। কঠিন ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়ে যাওয়াটাকে আমরা কি বলি না, সাবলিমেন্টেশন। ঠিক আছে, আর ডিপোজিশন কি, ডিপোজিশন হচ্ছে গ্যাস থেকে কঠিনে কনভার্ট হয়ে যাওয়া। ঠিক আছে, গ্যাস থেকে কিসে কঠিন হয়ে যাওয়া, সলিড, সলিডে কনভার্ট হয়ে যাওয়াটাকে আমরা কি বলি না, ডিপোজিশন বলি। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না, মেরিসমেটিক টিস্যুর কোষ খুব সক্রিয় হয় কিন্তু এদের কোনটি নেই? আচ্ছা, মেরিসমেটিক টিস্যু কি হয় না, খুব সক্রিয় হয়, যেখানে দেখবে উদ্ভিদের যে অংশে বিভাজন হয়। ঠিক আছে, ধরো নতুন কোন একটা গাছ আছে, নতুন গাছের হচ্ছে ডগ, সেই জায়গাটা কি হয়, বেশি বিভাজন হয়। তা নতুন গাছের যে ডগ আছে সেখানে কি ধরনের টিস্যু থাকে না, সেখানে মেরিস্টেমেটিক টিস্যু থাকে। তো মেরিস্টেমেটিক টিস্যু খুব সক্রিয় কিন্তু এদের কোনটি নেই এর মধ্যে, ডেন্স সাইটোপ্লাজম, ভ্যাকিউল, না দা সেলুলোজ ওয়াল, না হচ্ছে প্রমিনেন্ট নিউক্লিয়াস। ঠিক আছে, তো কোনটি নেই এটা আমাদের বলতে হবে, তো কোনটি নেই, ভ্যাকিউলস এদের থাকে না। ঠিক আছে, মেরিস্টেমেটিক টিস্যুর কোষগুলো কি হয় না, খুবই সক্রিয় হয়, কারণ কি হয় না, এটা বিভাজিত হয়। ঠিক আছে, তো তাই এদের গঠনে কিছুটা বিশেষ ধরনের হয়। ঠিক আছে, এদের মধ্যে কি থাকে না, এদের মধ্যে ডেন্স সাইটোপ্লাজম বা ঘন সাইটোপ্লাজম থাকে। এছাড়াও কি হয় না, বড় ও সুস্থায়ী এদের নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, প্রমিনেন্ট নিউক্লিয়াস বা বড় এদের দেখো, এখানে দেখো কি হচ্ছে, ডেন্স এদের সাইটোপ্লাজম থাকবে। ঠিক আছে, প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, থিন সেলুলোজ ওয়াল থাকবে, কিন্তু ল্যাক অফ ভ্যাকিউল, কিন্তু এদের কি থাকে না, ভ্যাকিউল থাকে না। ঠিক আছে, তো ভ্যাকিউল থাকে না বা থাকলেও খুবই ছোট ও অপরিণত হয়। কারণ কি না, ভ্যাকিউল সাধারণত পরিণত কোষে থাকে, কিন্তু মেরিসমেটিক কোষ কি পরিণত নয়, কারণ এরা কি বিভাজশীল, বিভাব মানে কি না, বিভাজনশীল এরা। তা সেই জন্য ল্যাক অফ ভ্যাকিউল কিসে এদের আমাদের মেরিসমেটিক সেলে থাকে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের আমাদের প্রশ্নটা কি সেটা আমরা দেখবো। দেখো কি বলেছে না, সোডিয়াম সালফেট ও বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দেখো সোডিয়াম সালফেট কি নেই এনে SO4, সোডিয়াম সালফেট ও কি না বেরিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইড এর যদি বিক্রিয়া হয় তাহলে কি তৈরি করবে না, এদের বিক্রিয়াতে কি তখন একটা কি দ্বিস্থাপন বিক্রিয়া হয় বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়। ডবল ডিসপ্লেসমেন্ট মানে কি, মানে এর এইটা Na এর সঙ্গে বি এর সঙ্গে রিলেট করে দেবে, আর এস হচ্ছে NaCl এর সঙ্গে বিক্রিয়া করে দেবে, আর SO এই বি এর সঙ্গে হচ্ছে রিপ্লাই করে দেবে। ঠিক আছে, মানে হচ্ছে দেখো A প্লাস বি, না সরি, মানে যদি এখানে AB প্লাস CD থাকে, তাহলে এখান থেকে এরা ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া করে দেবে না, AD প্লাস BC তৈরি করবে, এটা আমাদের কি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে Na কিসের সঙ্গে রিপ্লাই করে দেবে, NaCl হয়ে যাবে, NaCl হয়ে যাবে, আর কি SO4 বি এর সঙ্গে রিপ্লাই করে দিয়ে রিয়াকশন করে দিয়ে কি যাবে, BaSO4 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি BaSO4 যেটা তৈরি হচ্ছে, এই BaSO বেরিলিয়াম সালফেট, এটা আমাদের কি, এই বেরিলিয়াম সালফেটটা হচ্ছে একটা সাদা অদক্ষেপ বা জলে অদ্রবণীয়। এই BaSO4 কি সাদা অদক্ষেপ, এটা কি জলে অদ্রবণীয়। এই দেখো তৈরি হয়ে যাওয়ার পরে এই যে জলে অদ্রবণীয়। ঠিক আছে, জলে তারপরে কি আর তৈরি হয় কি আমাদের NaCl তৈরি হয়। ঠিক আছে, NaCl আর BaSO4 তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, কার্বনের নিজের সাথে নিজের বন্ধন গঠনের ক্ষমতাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট, কার্বনের নিজের সাথে নিজের বন্ধন গঠনের ক্ষমতাকে কি বলে না, ক্যাটিনেশন।
ঠিক আছে? তাহলে ক্যাটিনেশন কাকে বলে? না কার্বনের একটা বিশেষ বৈশিষ্ট্য কি না কার্বন পরমাণু নিজের সঙ্গে নিজের বন্ধন গঠন করতে পারে। মানে হচ্ছে কার্বন কার্বন বন্ড করে। ঠিক আছে? তো এই কার্বন কার্বন বন্ড করে যে এই যে এরকম ভাবে কার্বন নিজের সঙ্গে নিজের এরকম ভাবে কি করছে না বন্ধন গঠন করছে, এই ক্ষমতাকে আমরা কি বলি না কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে? তো এর জন্যই কি হয় না এই কার্বন কি করে না অনেক মৌলের সঙ্গে এরা করতে পারে, ফলে কি না এদের অনেক অ্যালোটোপ থাকে। ঠিক আছে? অনেক মৌল এরা গঠন করতে পারে। ঠিক আছে? আর এদের কি হয় না লম্বা চেন হয়। ঠিক আছে? বা লম্বা শৃঙ্খল বা চেন হয়। ঠিক আছে? শাখা বিশিষ্ট গঠন হয়। আর রিং টাইপের গঠন তৈরি করে দেবে ক্যাটিনেশন কার্বন বন্ডিং উইথ আদার কার্বন অ্যাটমস, যেহেতু চেনের মতন এরকম স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে? ব্রাঞ্চ চেন এরকম ভাবে তৈরি করছে, এরকম ভাবে রিং চেন তৈরি করছে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে? এরপরে কি আছে আমাদের এখানে দেখো অ্যালোট্রপস, এটা কি করে অ্যালোট্রপস তৈরি করে কার্বনের অ্যালোট্রপস কি কি কার্বনের তিনটে অ্যালোট্রপস আছে। ঠিক আছে? কি কি একটা হচ্ছে অ্যালোট্রপস বা রূপভেদ। ঠিক আছে? তো এই বহুরূপতা ধর্ম এটাকেও বলা হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে কি কার্বনের রূপভেদগুলো কি কি একটা হচ্ছে ডায়মন্ড। ঠিক আছে? এরকম চেন স্ট্রাকচার হয়। তারপরে কি আমাদের গ্রাফাইট এরকম ব্রাঞ্চ চেন হয় এর মধ্যে, আর একটা হয় ফ্লোরিন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের প্রশ্ন কি দেখবো, বলেছে কিনা চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় কোন যন্ত্র ব্যবহার করা হয়। এর আগের শিফটেই এই কোশ্চেনটা এসেছিল। চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় কোন যন্ত্র ব্যবহার করা হয়? ম্যাগনেটিক কম্পাস। ঠিক আছে? আমাদের ম্যাগনেটিক কম্পাস কিসে ব্যবহার করি? এই যে চৌম্বক ক্ষেত্র এর কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটা আমরা নির্ণয় করতে কি করি আমরা ম্যাগনেটিক কম্পাস ব্যবহার করি। ঠিক আছে? এরপর আমাদের কি আছে না সলিনয়েড। দেখো এখানে প্রথমে সলিনয়েড। তো এই সলিনয়েড কি? সলিনয়েড হলো কি না ইনসুলেটেড তারের, এই যে দেখো একটা কি লোহার এরকম রড আছে, এর মধ্যে কি আমরা ইনসুলেটেড তার এরকম ভাবে জড়িয়ে দিই। ইনসুলেটেড তার মানে কি এই তারটা কভার করা আছে। ঠিক আছে? তো যাতে এর একটা এইখানে যখন ঠেকছে এর সঙ্গে একটা যখন ঠেকছে তখন কি করবে না এরা একসঙ্গে জুড়ে যাবে না। তাহলে কি না ইনসুলেটেড তারের এই সলিনয়েড কি হলো একটা ইনসুলেটেড তারের কুণ্ডলী, যা দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে এই যে ইনসুলেটেড তারটার মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কি হবে না এই তারের চারিদিকে বিদ্যুৎ আমার প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। ঠিক আছে? এটা কোন ধর্মের জন্য না কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি কারেন্ট ক্যারিং কয়েল প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্রডিউস কি না ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? তো এটা আবার কোথায় ইউজ হয় না এটা আমাদের ইউজ হয় হচ্ছে কি না জেনারেট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে এটি আমাদের ইউজ হয়। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটে। ঠিক আছে? ইলেকট্রিক বেল তারপরে যে রিলে সেই সবেতে আমাদের কি ব্যবহার করা হয় না সলিনয়েড ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? আর এরপর আমাদের কি আছে না ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমাদের কি না ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেখানে আছে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আবার কিনা চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী ঘুরলে বিদ্যুৎ তৈরি করে। ঠিক আছে? এই দেখো জেনারেটর কিসে কাজ করে, জেনারেটর কিভাবে কাজ করে না জেনারেট ইলেকট্রিসিটি এটা কোন ধর্মে পালন করে না ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আবার কি না চৌম্বক ক্ষেত্র, কোন একটা চৌম্বক ক্ষেত্র ধরো রয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো কি না আমার চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি না যদি কোনো কুণ্ডলী ঘোরে তাহলে কি হয় সেখানে বিদ্যুৎ তৈরি হয়। বুঝতে পেরেছো? চৌম্বক ক্ষেত্রের মধ্যে বিদ্যুৎ যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো ইলেকট্রিক ম্যাগনেট যদি ঘোরে তাহলে সেখানে কি হয় না বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে? তো এই ধর্মটাকে লাগিয়ে আমাদের কি না জেনারেটর তৈরি করা হয়। এটা কি না মেকানিক্যাল এনার্জিকে কিসে কনভার্ট করছে না ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। জেনারেটর কি করছে না মেকানিক্যাল এনার্জিকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। এরপর আমাদের কি আছে না ইলেকট্রিক মোটর। এই ইলেকট্রিক মোটর কি করে না প্রডিউস রোটেশন। ঠিক আছে? আর যে কিভাবে কাজ করে না প্রিন্সিপাল কি মোটরের না কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি না ইন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তাহলে কি সে একটা ফোর্স অনুভব করবে বা বল এক্সপিরিয়েন্স ফোর্স সে একটা বল অনুভব করবে। ঠিক আছে? এটা কিসের মাধ্যমে পাই আমরা না ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ঠিক আছে? ফ্লেমিং কি না লেফট হ্যান্ড রুল থেকে আমরা পাই। ঠিক আছে? তো এর আগের লেকচারে আমি তোমাদের ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটা সম্বন্ধে জানিয়ে দিয়েছি। ঠিক আছে? ভালোভাবে ডিসকাশন করেছি, তোমরা সেই ভিডিওটা দেখো সেখান থেকে। তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে আমরা কি না ইলেকট্রিক মোটরের যে প্রিন্সিপালটা সেটা জানতে পারি। ঠিক আছে? আর ম্যাগনেটিক কম্পাস দিয়ে আমরা কি এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা দিক এটি আমরা নির্ণয় করি। বুঝতে পেরেছো? আচ্ছা এর পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না আমাদের বলেছে কাজের এসআই একক কি। তাহলে কাজের এসআই একক কি হয়ে যাবে না দেখো কোনো বস্তুর ওপর বল যদি প্রয়োগ করা হয় তাহলে কি বস্তু সরে গেলে কাজ হয়। আমরা কি জানি ধরো এই একটা বস্তু আছে এর মধ্যে আমরা এখান থেকে বল বা এফ প্রয়োগ করছি, ফোর্স বা বল প্রয়োগ করছি। তাহলে বস্তুটা যদি এই জায়গা থেকে সরে গিয়ে এই জায়গাতে চলে এলো তাহলে এ কি এখান থেকে সরে গিয়ে এখানে চলে এলো, তাহলে কি বলতে পারি না আমার এই বস্তুর উপর আমরা কাজ হলো। ঠিক আছে? তো এই কাজ বা ওয়ার্ক সমান আমরা কি জানি এফ ইন্টু এস।
তাই তো? তো এফ ইন্টু এস, এফ মানে কি আমাদের বল, আর এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। এখান থেকে এতটা সরলো, এই যে জায়গাটা গেল, এটা হচ্ছে আমাদের সরণ বা এস। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ক বা কাজ সম্বন্ধে আমরা কি জানি না, এফ ইন্টু এস, বল গণিতক সরণ। ঠিক আছে। আচ্ছা, এর এসআই একক কি? না, এর এসআই একক হচ্ছে আমাদের জুল। আর আমাদের সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে আর্গ। ঠিক আছে, তাহলে কাজ কখন, আচ্ছা, কাজ তাহলে তাহলে আমাদের কি বলেছে, এসআই একক কি? তাহলে এসআই একক কি? জুল। তাহলে আমাদের জুল অপশনটি অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমাদের কি বলছে, এই কাজ হবে। ঠিক আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু সরে গেলে কাজ হয়। তাহলে কাজ কখন হবে? না, কাজ যখন বল থাকবে, তার মধ্যে কি না, বল বা ফোর্স। তাহলে ফোর্স থাকতে হবে। ঠিক আছে, কাজ হওয়ার জন্য। এছাড়া কি হতে হবে না, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হতে হবে, তবেই আমাদের কাজ হবে। তাহলে কি থাকতে হবে না, বল থাকতে হবে, আর আমাদের কি না, ডিসপ্লেসমেন্টও থাকতে হবে, তবেই আমাদের কাজ হবে। ঠিক আছে, আর কি হবে না, এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোকে কি না একই দিকে হতে হবে। যদি ফোর্স যেদিকে আমরা লাগাচ্ছি সেই দিকেই আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটে, সেক্ষেত্রে আমাদের কি না, ওয়ার্ক বা কাজ হবে। ঠিক আছে। আর তাহলে কাজ কখন হবে না? ধরো একটা দেয়াল আছে, ঠিক আছে, তুমি সেই দেয়ালটাকে ঠেলছো, কিন্তু তুমি কি দেয়ালটাকে সরাতে পারবে? সরাবে না। তাহলে কি সেক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। ধরো তুমি একটা বোঝা নিচে আছে, সেটাকে নিয়ে তুমি মাথায় রেখে দিলে, মাথায় রেখে দাঁড়িয়ে আছো, সেক্ষেত্রে কার্য হবে না, সেক্ষেত্রেও কার্য হবে না। আর ধরো তুমি বৃত্তাকার পথে ঘুরছো কেন্দ্রমুখী ভাবে, সেক্ষেত্রেও তোমাদের হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই কাজ আবার কি হয় না, কাজ হচ্ছে আমাদের ওয়ার্ক তিন টাইপের হয়। ওয়ার্ক থ্রি টাইপের হয়। একটা কি আমাদের না, পজিটিভ ওয়ার্ক। এই পজিটিভ ওয়ার্কটা কি না, বল ও সরণ যদি একই দিকে হয়, কি না, বল আমাদের হচ্ছে এফ, আর হচ্ছে এস যদি কিনা একই দিকে হয়, আর তাহলে আমাদের কি পজিটিভ ওয়ার্ক হয়ে যাবে। তবে 2 নম্বর আমাদের কি না, নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কখন হবে না, এফ আর যখন এস কি হবে না, এরা বিপরীত দিকে হয়, এফ এন্ড এস বিপরীত দিকে হয়। বিপরীত দিকে হলে কি হয়ে যাবে, আমাদের নেগেটিভ বল পাবো। আর বল আমরা জিরো, জিরো কখন পাবো, 3 নম্বর আমাদের কি না, জিরো, জেড ই, জিরো বল আমরা কখন, জিরো কাজ আমরা কখন পাবো না, যখন আমাদের কি না, এই বল আর সরণ যখন লম্বভাবে থাকবে, কি না, এফ আর হচ্ছে এস এরা লম্বভাবে যদি থাকবে, 90 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলেও সেক্ষেত্রে আমরা কি পাবো, জিরো ওয়ার্ক পাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এই রিলেটেড এই যে চ্যাপ্টারটা, এইটা এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে এসছে না তোমাদের, না ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ঠিক আছে, তো বাকিগুলোও আমরা একবার করে দেখে নেবো। আচ্ছা, আমরা এখন ওয়ার্ক সম্বন্ধে জানলাম ভালোভাবে। তো এই রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন এলে তোমরা সব অ্যান্সার করতে পারবে। এরপরে আমরা কি দেখবো না, পাওয়ার। ঠিক আছে, তা পাওয়ারটা কি? পাওয়ার, পাওয়ারটা কি না, পাওয়ার সমান হচ্ছে কি না, এই যে একক সময়ে সম্পন্ন কাজের পরিমাণ, একক সময়ে সম্পূর্ণ কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে কি না, পাওয়ার সমান কি, ওয়ার্ক বাই টাইম। বুঝতে পেরেছো? এর এসআই একক কি না, এর এসআই একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, ডাব্লিউ দিয়েও আমরা লিখি। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখবে, এখানে না একটা প্রশ্ন এখান থেকে খুব আসে না, 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট না, 746 ওয়াট। ঠিক আছে, এটা বারবার পরীক্ষাতে আসে। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট না, 746 ওয়াট। ঠিক আছে, তাহলে বেশি ক্ষমতা মানে কি না, কম সময়ে বেশি কাজ করা। কম সময়ে বেশি কাজ যদি করছে, তাহলে সেটাকে আমরা কি বলি না, তার বেশি ক্ষমতা। ঠিক আছে, এরপর আমাদের কি আসে না, শক্তি। ঠিক আছে, বা এনার্জি বা শক্তি। এনার্জি বা শক্তি তাহলে কি না, এনার্জি বা শক্তি হলো কি না, কাজ করার ক্ষমতাকে আমরা কি বলি না, শক্তি বলি। শক্তি তাহলে কাকে বলি না, কাজ করার ক্ষমতাকে আমরা কি বলি, শক্তি বলি। তাহলে কাজ করার ক্ষমতাকে আমরা কি বলছি, শক্তি বলছি। এর ইউনিট কি না, এসআই ইউনিট হচ্ছে কি না, জুল। ঠিক আছে। আচ্ছা, এই এনার্জি আবার দু ধরনের হয়। একটা আমাদের কি না, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, গতির জন্য যে এনার্জিটা হয়। ঠিক আছে, চলন্ত গাড়ি, তারপরে কি না, প্রবাহিত জল। ঠিক আছে, বা কোনো একটা বল তুমি ছুঁড়লে, সেসব ক্ষেত্রে আমাদের কি হয় না, কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। এটা সূত্র কি না, কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই তাহলে কাইনেটিক এনার্জি কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, বস্তুর মাস বা ভরের উপর ডিপেন্ডেন্ট, আর ভি মানে হচ্ছে তার বেগের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর 2 নম্বর আমাদের কি আছে না, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এটা সূত্র কি না, এম
GH। জি এখানে আমাদের কি, জি হচ্ছে আমাদের কি না অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, বা যে যে গতিতে পৃথিবী আমাদের নিজের দিকে টানে সেটি হচ্ছে আমাদের কি না অভিকর্ষজ ত্বরণ বা জি। এর ভ্যালু কত হয় না 9.8 মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই পোটেনশিয়াল এনার্জি কিসের কিসের উপর ডিপেন্ড করছে? বস্তু ভরের উপর আর উচ্চতার উপর, কত উচ্চতা এটি আছে তার উপর ডিপেন্ড করছে। এই পোটেনশিয়াল এনার্জি কোথায় কোথায় কাজে লাগে? ধরো কোনো ড্যামের মধ্যে জল জমে আছে, ঠিক আছে, সেইখানে কোনো জিনিসকে তুমি ধরো উঁচুতে রেখে দিলে, সেই সব ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জি কাজে লাগে। তাহলে এই কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এই দুটোকে যোগ করেই আমাদের আবার কি বলে না মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি সমান কি না কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আচ্ছা, এই রিলেটেড, এই চ্যাপ্টার রিলেটেড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিনা ল অফ কনজারভেশন অফ এনার্জি। আরেকটা প্রশ্ন কি আছে? ল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে ল অফ কনজারভেশন অফ এনার্জিটা কি না, বলছে কি না শক্তি হচ্ছে কি না সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে কি করা হয়, কনভার্ট করা হয় বা ট্রান্সফার করা হয়। এটাই কি বলেন ল অফ কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এখান থেকে রিলেটেড অনেকগুলো প্রশ্ন আসছে, আমি আগের শিফটগুলো ডিসকাশন করতে করতে সেখানে দেখলাম 2-3টে কোশ্চেন আমি পেয়েছিলাম, ঠিক আছে, এই ল অফ কনজারভেশন অফ এনার্জি থেকে। ঠিক আছে, আর এটি কোথায় ব্যবহার করা হয় না দোলনা, জলপ্রপাত, এইসব জায়গাগুলোতে কি পাই আমরা ল অফ কনজারভেশন এনার্জি পাই। ঠিক আছে, পরের প্রশ্নটা কি বলেছে দেখবো। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। দেখো, আমাদের এই প্রশ্নটা কি বলেছে না পৃথিবী ও চাঁদের মধ্যে মহাকর্ষ বল সম্পর্কে কোন তথ্যটি ঠিক সেটা আমাদের বলতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো কি না মহাকর্ষ বল কি না গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়, দুটো বস্তু সবসময় কি হয় না, দুটো বস্তু সবসময় তারা নিজেদের নিজেদের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, তো এই আকর্ষণ বলটাকে আমরা কি বলি না মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বল এফ এর মান কত হয়, এর মান হয় হচ্ছে আমাদের জি, ক্যাপিটাল জি, তারপর হচ্ছে M1 M2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান কি হয় জি M1 M2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো জি হচ্ছে আমাদের কিনা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর M1 মানে কি হচ্ছে আমার প্রথম ভর বা এখানে এই ক্ষেত্রে আমাদের পৃথিবীর ভর, আর M2 কি হচ্ছে আমাদের চাঁদের ভর, আর আর হচ্ছে কি না পৃথিবী থেকে এই যে চাঁদের দূরত্ব, এইটাকে আমরা কি বলছি না আর বলছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো কি কি জানতে পারছি না আর আমাদের কি হবে না যত আমাদের কম হবে, আর যত কম হবে মানে পৃথিবী আর যদি চাঁদ কাছাকাছি, যত কাছাকাছি থাকবে তত কি না তাদের মধ্যে আকর্ষণ বল বা এফটা কি হবে না তত বেশি হবে। আর যত আমাদের কি হবে না বাড়বে, তত আমাদের এই আকর্ষণ বলটাও কি হবে আমাদের কমতে শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা কি চাঁদ পৃথিবীর কাছে থাকলে কি হবে না মহাকর্ষ বল আকর্ষণমূলক ও সর্বাধিক হবে, কাছে থাকলে কি হবে আকর্ষণ বল সর্বাধিক হবে। আর যদি দূরে সরে যায় সেক্ষেত্রে কি হয় মহাকর্ষ বল আকর্ষণ মূলকই থাকবে, কিন্তু কি হবে না কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কি বলেছে না চাঁদ দূরে থাকলে মহাকর্ষ বল বিকর্ষণমূলক হয়, বিকর্ষণমূলক হয় না, সবসময় কি হয় মহাকর্ষ বল আকর্ষণমূলক হয়, মানে একে অপরের দিকে টানে, দূরে সরিয়ে দেয় না। তাহলে আমাদের অপশন এ ভুল। তারপরে কি বলেছে চাঁদ দূরে থাকলে মহাকর্ষ বল বিকর্ষণমূলক ও সর্বনিম্ন হয়, দূরে থাকলে বিকর্ষণমূলক তো হয় না, তাহলে আমাদের অপশন বি ও ভুল। অপশন সি বলেছে চাঁদ কাছে থাকলে মহাকর্ষ বল আকর্ষণমূলক হয়, এটি আমাদের ঠিক, আর সর্বাধিক হয়, তাহলে আমাদের অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, মহাকর্ষ বল কি হয় আমাদের আকর্ষণমূলক হয়। আচ্ছা, তাহলে আমাদের পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে না অবতল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত আলো কি হয়, প্রতিফলিত আলো কোথায় যায়। ঠিক আছে, ধরো একটা আমাদের কি না এখানে বলেছে কি না অবতল দর্পণ। ঠিক আছে, তো দেখো অবতল দর্পণ, এই যে অবতল দর্পণে যখন আলোক রশ্মিগুলো কিনা প্রিন্সিপাল অ্যাক্সিস বা আমাদের কি বলেছে আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত আলো কেমন ভাবে যায়, প্রতিফলিত আলো সব এক জায়গায় এসে এরকম ভাবে তারা এরা কি প্রিন্সিপাল ফোকাস দিয়ে যায়। ঠিক আছে, তো আলোক রশ্মি যখন এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে আসবে, এই যে এইটা আমাদের হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে যদি সমান্তরাল ভাবে আসে সেক্ষেত্রে আমাদের কোথা দিয়ে যাবে না আমাদের প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে লাইটটি। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে এটা না কোথা দিয়ে যাবে এটা প্রিন্সিপাল ফোকাস দিয়ে, কোথা দিয়ে যাবে না প্রধান ফোকাসে মিলিত হয়। ঠিক আছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে না স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ সূর্য শক্তির কত শতাংশ গ্রহণ করে, 1%। ঠিক আছে, অপশন ডি আমাদের রাইট আনসার হয়ে যাবে। কারণ কি না আমাদের শক্তি বাকি যে শক্তি 1%, তো বাকি যে 99% শক্তি আছে সেটা কোথায় যাবে, সে 99 ভাগ শক্তির মধ্যে কিছুটা কি হয়ে যাবে প্রতিফলিত হয়ে যাবে, আর কিছুটা কি হয়ে যাবে তাপ শক্তিতে বা তাপে নষ্ট হয়ে যাবে, অথবা অন্য কোনোভাবে পরিবেশে হারিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এর মধ্যে কত পার্সেন্ট হয় না বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ
সূর্যের যে শক্তি আছে সেটা কত শতাংশ গ্রহণ করে? 1% গ্রহণ করে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কি বলেছে না কোন মৌলটি তড়িৎ বিশ্লেষণীয় হ্রাস পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়? ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণীয় হ্রাস পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। আমাদের এই প্রশ্নটা কি জানতে চাইছে? এই প্রশ্নটা আমাদের জানতে চাইছে যে কোন মৌলটি বিদ্যুৎ ব্যবহার করে নিষ্কাশন করা হয়? কি বলেছে না ইলেকট্রনের তড়িৎ বিশ্লেষণকারী হ্রাস পদ্ধতিতে নিষ্কাশন মানে কি? না কোন মৌলটি আমাদের এখানে যে এই মৌলগুলো রয়েছে এর মধ্যে কোন মৌলটি বিদ্যুৎ ব্যবহার করে নিষ্কাশন করা হয়। ঠিক আছে? বা কোন ধাতু পাওয়ার জন্য বিদ্যুৎ ব্যবহার করতে হয়। দেখো যত কম সক্রিয় ধাতু হবে, ঠিক আছে, বা কম রিঅ্যাক্টিভ যেসব ধাতুগুলো হবে সেই ধাতুগুলোর ক্ষেত্রে কি হবে না সেই ধাতুগুলোর ক্ষেত্রে আমাদের কি না কার্বন দিয়ে সেগুলোকে নিষ্কাশন করা যায়। ঠিক আছে? সেগুলোর জন্য বিদ্যুৎ দরকার পড়ে না। কিন্তু যে বেশি সক্রিয় ধাতুগুলো হবে সেগুলোর ক্ষেত্রে কি না কার্বন দিয়ে বের করা যায় না, সেগুলোকে নিষ্কাশন করা যায় না। তার জন্য কি না বিদ্যুৎ ব্যবহার করতে হয় বা তড়িৎ বিশ্লেষণীয় হ্রাস পদ্ধতি ব্যবহার করতে হয়। ঠিক আছে? আমাদের দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে, এখানে আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ তার উপরের দিকে যেগুলো আছে সেইগুলোকে আমাদের কি হয়ে যাবে না তৈরি করতে কি না ইলেকট্রোলাইজ পদ্ধতি ব্যবহার করতে হবে। এখানে উপরের দিকে কি আছে দেখো হচ্ছে কি না ZeFePbNa, ঠিক আছে, ZnFePbNa। দেখো এই যে ZnFe, তারপর হচ্ছে কি আমাদের পিবি, আর হচ্ছে কি না Na, ঠিক আছে, Na সোডিয়াম। তাহলে এগুলো কি আমাদের ওপর দিকে রয়েছে, তাহলে এগুলোতে বেশি লাগবে, তাহলে আমাদের পিবি এখানে আমাদের কি না রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পিবি বা সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন সি। বুঝতে পেরেছো? না না, অপশন সি এটা আমাদের ভুল ভুল বললাম। এটা কি হবে না যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কি না কম সক্রিয় থাকে, যেমন কি এফি না এটি হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নটা কি বলেছে না দ্য ফর্মুলা ইউনিট মাস অফ, এটা আমাদের মনে হচ্ছে ভুল হবে, এই ছবিটি হবে না, এখানে এরকম ভাবে হবে না। এটি নর্মাল কি জেনে রাখো তোমরা, জেনে রাখো কি না বেশি সক্রিয় ধাতু যেমন কি আমাদের Fe, তারপরে হচ্ছে Zn, তারপরে হচ্ছে Pb। ঠিক আছে, এগুলো আমাদের কি না এগুলো হচ্ছে আমাদের কম সক্রিয় ধাতু, এইগুলোর ক্ষেত্রে কার্বন দ্বারা নিষ্কাশন করা সম্ভব হয়। আর বেশি সক্রিয় ধাতু যেমন কি আমাদের হচ্ছে Na বা সোডিয়াম, তারপরে হচ্ছে আমাদের কি না পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, আর হচ্ছে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম, এগুলো আমাদের কি বেশি সক্রিয় ধাতু। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের কি না এই তড়িৎ বিশ্লেষণীয় হ্রাস পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তাহলে আমাদের উপরে কি আছে Na সোডিয়াম, তাহলে এটা বেশি সক্রিয়, তাই এটার ক্ষেত্রে লাগবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার, সরি এখানে আমাদের হবে না, পিবি হবে না, এখানে আমাদের Na বা সোডিয়াম রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে না দ্য ফর্মুলা ইউনিট মাস অফ CaCl2, মানে CaCl2 আমাদের কি না একক ভর কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ক্যালসিয়ামের আমাদের ভর কত হয়? ক্যালসিয়ামের ভর হয় কত আমাদের 40U। ঠিক আছে, ইউ কি বলি অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, আর আমাদের এখানে কি আছে CaCl2 আর Cl বা ক্লোরিনের কত হয় আণবিক ভর 35.5U হয়। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাটা কি বলেছে CaCl2। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এটি আমাদের Ca মানে হচ্ছে 40, প্লাস দেখো দুটো Cl আছে এখানে, তাহলে 2 ইন্টু 35.5U, তাহলে সমান কত হয়ে যাবে 40 প্লাস 71 সমান 111U আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমাদের কি বলেছে 71 নম্বর প্রশ্ন না কোন হরমোন সমস্ত অঙ্গের বৃদ্ধি ঘটায়? তাহলে সমস্ত অঙ্গের বৃদ্ধি আমাদের কোন হরমোন ঘটায়? দেখুন আমাদের যত হরমোন আছে সেগুলোকে আমরা দেখবো প্রথমে। তাহলে কে বৃদ্ধি ঘটায়, কোন হরমোন বৃদ্ধি ঘটায় না এটা অ্যান্সার হয়ে যাবে গ্রোথ হরমোন। এরপর আমরা যত হরমোন আছে সেই হরমোনগুলো সম্বন্ধে জানবো। ঠিক আছে, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখো প্রথমে দেখি দেখো হিউম্যান হরমোনস কি কি হরমোন রয়েছে। প্রথমে দেখো আমাদের গ্রোথ হরমোন বা GH। ঠিক আছে, এটা কোন গ্রন্থি থেকে নিঃসরণ হয়? পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। কোথায় না মস্তিষ্কের নিচে এটি নিঃসৃত হয়। আচ্ছা, এর কাজ কি না শরীরের সব অঙ্গের বৃদ্ধি করা, হাড় ও পেশির বৃদ্ধি করা। আর এই গ্রোথ হরমোন, ঠিক আছে, এর যদি কম হয় তাহলে কি হবে বামনত্ব হবে। আর যদি এই গ্রোথ হরমোন বেশি রিলিজ হয়ে যায় তাহলে কি হবে জায়ান্টিজম হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের কি আছে হরমোন, দ্বিতীয় হরমোন থাইরক্সিন। এই থাইরক্সিন কোথা থেকে নির্গত হয় না থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। আর এই থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে না গলার সামনের দিকে থাকে। এর কাজ কি না দেহের বিপাক হার নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আর শক্তি উৎপাদনে কি শক্তি উৎপাদনে কি আয়োডিন দরকার হয়। আর এটা যদি কম হয়, থাইরক্সিন হরমোন যদি কম হয় তাহলে কি গয়টার আমাদের রোগ যেটা আছে সেটি হয়। ঠিক আছে, এরপর আমাদের কি আছে না ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় না প্যানক্রিয়াস থেকে। ঠিক আছে, প্যানক্রিয়াস এটি কোথায় থাকে না পাকস্থলীর নিচের দিকে এটি থাকে। এর কাজ কি না রক্তে শর্করা কমায় আর গ্লুকোজকে কি না শক্তিতে রূপান্তর করে। আর এই ইনসুলিন হরমোন যদি কম হয়ে যায় তাহলে কি হয়ে যায় আমাদের রোগ ডায়াবেটিস, যেটি আমাদের ভারতে এখন কি খুব দ্রুত হারে বেড়ে চলেছে ডায়াবেটিস রোগ। ঠিক আছে, এরপর আমাদের কি গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়? প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। এরা কি করেন রক্তের শর্করা বাড়ায়। ঠিক আছে, লিভার থেকে গ্লুকোজ বের করে এরা। ঠিক আছে, আর এরপর আমাদের কি আছে অ্যাড্রিনালিন হরমোন।
অ্যাড্রিনাল হরমোন কোথা থেকে নির্গত হয়? না অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? না কিডনির ওপরে থাকে। এর কাজ কি? না জরুরি অবস্থায় কাজ করে এটি। আর কি কাজ করে? না হৃদস্পন্দন বাড়ায়। ঠিক আছে? তো ফাইট হরমোন নামেও এটি পরিচিত। খুব ইম্পর্টেন্ট এটি। আচ্ছা, এরপর আমাদের কি আছে? নোরাড্রেনালিন, এটি হরমোন কোথা থেকে নির্গত হয়? অ্যাড্রিনালিন থেকে নিঃসৃত হয়। এটি কি করে? রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, সতর্কতা বৃদ্ধি করে। এরপরে কি আছে আমাদের? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন কোথায়? পুরুষের ক্ষেত্রে নির্গত হয় এটি টেস্টোস থেকে। এটি কি করে? না পুরুষদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যেগুলো কি না সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কি আছে? না আমাদের দাড়ি, ঠিক আছে, ভারী কণ্ঠস্বর, এগুলোকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের টেস্টোস্টেরন হরমোন করে। ঠিক আছে? এরপর আমাদের কি আছে? না ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে রিলিজ হয়? না ওভারি থেকে। মহিলাদের ক্ষেত্রে এটি নির্গত হয় ওভারি থেকে। এর কাজ কি? না মহিলাদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আছে, ঠিক আছে, যেমন হচ্ছে স্তন বৃদ্ধি, এইগুলো সেগুলো করে আমাদের ইস্ট্রোজেন করে। ঠিক আছে? এরপর আমাদের কিন্তু প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কোথা থেকে নির্গত হয়? না ওভারি থেকে নির্গত হয়। এই প্রোজেস্টেরনের কাজ কি? না গর্ভধারণ বজায় রাখা এবং মাসিক চক্র নিয়ন্ত্রণ, এগুলো কে করে? না আমাদের এই প্রোজেস্টেরন। ঠিক আছে? এরপরে কি আছে? মেলাটোনিন। এই মেলাটোনিন কি কাজ করে? না এটি কোথা থেকে নির্গত হয়? পিনিয়াল গ্ল্যান্ড থেকে। এর কাজ কি? না জাগরণ নিয়ন্ত্রণ। ঠিক আছে? বায়োলজিক্যাল ক্লক বলা হয় কাকে? এই মেলাটোনিনকে। আচ্ছা, এরপর আমাদের কি আছে? না পার্থ হরমোন। ঠিক আছে? পিটিএইচ। এটা কোথা থেকে নির্গত হয়? না প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। এর কাজ কি? না রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ ও হাড় মজবুত রাখা এটির কাজ। ঠিক আছে? আচ্ছা, ক্যালসিটোনিন, এটি থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, রক্তে ক্যালসিয়াম কমায়। তারপর যে অক্সিটোসিন, এটি কি কাজ করে? পিটুইটারি থেকে নির্গত হয়। কি সন্তান প্রসব এবং দুধ নিঃসরণ, এইগুলো কাজ করে কেন? অক্সিটোসিন। আচ্ছা, এডিএইচ কোথা থেকে নিঃসরণ হয়? না অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটি পিটুইটারি থেকে নির্গত হয়। কিডনিতে জল সংরক্ষণ ও প্রস্রাবের পরিমাণ কমানো, এগুলো কার কাজ? এর কাজ। ঠিক আছে? এরপর আমাদের কি আছে? এই হরমোনের কাজ কিনা পিটুইটারি থেকে মাতৃদুগ্ধ উৎপাদন কে করে? না প্রোল্যাকটিসিন। ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট এইগুলো আমাদের মনে রাখবে। না মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারিকে। ইমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? না অ্যাড্রিনালিনকে। আচ্ছা, সুগার কন্ট্রোল কে করে? না ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। আচ্ছা, গ্রোথ হরমোন কাকে বলা হয়? না গ্রোথ হরমোন। আচ্ছা, মেটাবলিজম কে ঠিক করে? না আমাদের থাইরক্সিন মেটাবলিজম ঠিক করে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেনটা দেখবো। কি বলেছে? না 25 গ্রাম জলে 250 গ্রাম জলে 25 গ্রাম কপার ক্লোরাইড এর ভর ভিত্তিক শতাংশ নির্ণয় করো। আচ্ছা, ভর ভিত্তিক শতাংশ আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? তো ভর ভিত্তিক শতাংশটা আমাদের কি? না মোট দ্রবণের মধ্যে কতটা পরিমাণ দ্রাব্য পদার্থ রয়েছে বা সলিউট রয়েছে, ঠিক আছে, সেইটাকে আমরা শতাংশে সেটির মান বের করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা যে মোট দ্রবণটা আছে, সেই মোট দ্রবণের ভর কত দেখবো। কি না দ্রবণের ভর কত? দ্রবণের ভর কত? কত দেখো, 250 গ্রাম জল আছে, তাহলে 250 প্লাস দ্রাব্য হিসাবে কি আছে আমাদের এখানে? না সলিড পোর্শন কি আছে? না কপার ক্লোরাইড, এটি কত আছে? 25 গ্রাম প্লাস 25 গ্রাম সমান কত? না 275 গ্রাম। ঠিক আছে? তাহলে হচ্ছে ভর ভিত্তিক শতাংশ কি হয়ে যাবে? ভর ভিত্তিক শতাংশ, ভর ভিত্তিক শতাংশ কি হয়ে যাবে? না দ্রব্য পদার্থের ভর বাই কি হয়ে যাবে? না মোট দ্রবণের ভর। তাহলে কি না দ্রব্য পদার্থের ভর বাই মোট দ্রবণের ভর ইন্টু 100। পার্সেন্টেজ আমাদের যেহেতু বের করতে হবে, তাহলে কত? দ্রব্য পদার্থের ভর কত? না 25 গ্রাম। তাহলে 25 বাই মোট দ্রবণের ভর কত পেলাম? 275 ইন্টু 100। 25 11 275 সমান কত? 100/10%, 100/11% সমান কত হয়ে যাবে আমাদের? এটা 9.09%। ঠিক আছে? তো দাঁড়াও, হ্যাঁ, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এই ছিল আমাদের কি না আজকের আমাদের এই 27শে নভেম্বরের কি ছিল আমাদের এইটা? না 27শে নভেম্বরের, ঠিক আছে, না সেকেন্ড শিফটের প্রশ্নগুলো আলোচনা। ঠিক আছে? তো তোমরা এরকম ভাবে দেখতে থাকো ভিডিওগুলো আর প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে? তো প্রিপারেশন ভালোভাবে নাও, ডেলি তোমরা রিভাইজ করতে যাও, এরকম ভাবে সফল তোমরা হবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ।